Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। আচ্ছা, আজকে সবাই হেডিং করো শাসন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির এক্সিকিউটিভ পাওয়ার সম্পর্কে আমরা প্রথমে জানবো। 5টা পাওয়ার বললাম। ফার্স্ট হেডিং করো রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা, যেটাকে এক্সিকিউটিভ পাওয়ার বলা হয়। দেখো, শাসন সংক্রান্ত ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার। দেখো, এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে 1 নম্বরে লেখা হয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা মানে অ্যাপয়েন্টমেন্ট। সরকারের রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত যে ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে আমাদের দু একটা কথা জানতে হবে। সেক্ষেত্রে কি, রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী এছাড়া মন্ত্রিসভার অন্যান্য যেসব সদস্য থাকে, রাজ্যপাল থাকে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ থাকে, কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে ইউপিএসসি চেয়ারম্যান, সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। ওকে, তো এক্ষেত্রে আমি লিখবো যে নিয়োগ সংক্রান্ত ক্ষমতার মধ্যে লেখো যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়োগ করে থাকেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়োগ করে থাকেন। বাকি এগুলো পয়েন্ট গুলো যদি লিখতে পারো ভালো, নাহলে খুব পরে লিখতে পারো, পরে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকেও এই জায়গাটা ফাঁকা রেখে কাদের কাদের নিয়োগ করতে পারে। জেনারেলি প্রায় সবাইকে নিয়োগ করে থাকে। রাজ্যপাল, সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, এদের সম্পর্কে এরা কি কি কাজ করে, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, ক্যাগ, এরা কি কি কাজ করে, এগুলো আমি আস্তে আস্তে বলবো সব। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ করতে পারে তাদেরকে কিন্তু, এছাড়া রাষ্ট্রপতি কি করে, আরো লোকসভার রাজ্যসভার 12 জন মনোনীত সদস্যকেও মনোনয়নপত্র জমা দিয়ে থাকে। আর লোকসভার 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকেও নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। বর্তমানে এই নিয়োগটা নেই লোকসভার, কিন্তু যেহেতু এখন 2024-এর লোকসভা ইলেকশন হয়নি, সেই কারণে আমরা এখনো বলতে পারি যে লোকসভার 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে রাষ্ট্রপতি মনোনয়নপত্র দিয়ে থাকেন। এটা আমি অলরেডি বলেছি। অলরেডি তোমাদের জানা আছে রাজ্যসভার 2 জন মনোনীত সদস্য থাকে, রাজ্যসভায় 12 জন মনোনীত সদস্য থাকে, আর লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত সদস্য থাকে, যেটা বর্তমানে নেই। Okay? এবার নেক্সট করো অপসারণ সংক্রান্ত ক্ষমতা। হেডিং করো অপসারণ সংক্রান্ত ক্ষমতা, ইমপিচমেন্ট। অপসারণ সংক্রান্ত ক্ষমতা, এখানে লেখো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যদের পদচ্যুত করতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতি যাদেরকে অ্যাপয়েন্ট করতে পারে তাদেরকে পদচ্যুত বা অপসারণও করতে পারে। ব্যক্তিগতভাবে কোনো মন্ত্রী, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, ইউপিএসসি চেয়ারম্যান, ইলেকশন কমিশনের চেয়ারম্যান, সবাইকে রাষ্ট্রপতি কিন্তু অপসারণও করতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ করার ক্ষমতাও রয়েছে। ডান? এবার লেখো
রাষ্ট্রপতি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত ক্ষমতা, ইউনিয়ন টেরিটরি এবং বিভিন্ন ট্রাইবাল এরিয়ার শাসক হয়ে থাকেন রাষ্ট্রপতি। দেখে রাখো যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপজাতি অধ্যুষিত অঞ্চল যেগুলো ট্রাইবাল এরিয়া। হ্যাঁ বলো। আস্তে আস্তে একটু বলুন, লিখতে পারছি না। আচ্ছা, টোটালটা লেখার দরকার নেই, অপসারণের ওখানে লিখে দাও রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদচ্যুত করতে পারেন, ব্যাস। যাদেরকে অ্যাপয়েন্ট করলো সেম লোক তাদেরকেও পদচ্যুত করতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, ওখানে লেখার কিছু নেই, জাস্ট লিখে দাও পদচ্যুত করতে পারেন। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট লেখো যে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত ক্ষমতা মানে ইউনিয়ন টেরিটরি এবং কিছু ট্রাইবাল এরিয়া হয়ে থাকে। ট্রাইবাল এরিয়া বলতে কি, যেই জায়গায় বিভিন্ন ট্রাইব বেশি থাকে, যেমন অরুণাচল প্রদেশ ট্রাইবাল এরিয়ার মধ্যে পড়ে, তারপর ঝাড়খণ্ডের কিছুটা এরিয়া ট্রাইবাল এরিয়ার মধ্যে পড়ে। যে কিছু কিছু বিশেষ করে স্পেশালি নাগাল্যান্ড, অরুণাচল, যেগুলো নর্থ ইস্টের যেই কান্ট্রি গুলো হয়ে থাকে, সেগুলো উপজাতি অধ্যুষিত বা ট্রাইবাল এরিয়ার মধ্যে পড়ে। ওকে, সেই জায়গাগুলোর হেড হয়ে থাকে রাষ্ট্রপতি। কেন্দ্রশাসিত অঞ্চলেরও হেড হয়ে থাকে রাষ্ট্রপতি এবং কিছু ট্রাইবাল এরিয়া থাকে, ট্রাইবাল এরিয়ার হেড হয়ে থাকে রাষ্ট্রপতি। এবং আমরা জানি প্রত্যেকটা রাজ্যে একজন করে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে গভর্নর নিযুক্ত থাকেন এবং যেসব কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে থাকে সেখানে গভর্নরের পরিবর্তে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়ে থাকে, প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়ে থাকে। লিখে রাখবে যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলের শাসক রাষ্ট্রপতি। ওকে, আর পরে লিখবে যে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান হয়ে থাকেন প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর। বলে বলবে। হয়েছে সবার? ওকে, এবার দেখো আরেকটা পাওয়ার থেকে রাষ্ট্রপতির কি, রাজ্যগুলিকে নির্দেশ দান বিষয়ক ক্ষমতা। রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে কিন্তু রাষ্ট্রপতি। অর্থাৎ কি, যদি কোনো কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হয়ে থাকে সেক্ষেত্রে রাজ্য কিন্তু সেই কেন্দ্রীয় আইন মানতে বাধ্য হয়ে থাকে। যদি সেটা না মান্য করে তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যের এগেনস্টে কোনো স্টেপ নিতে পারে। ওকে, লিখে রাখো রে, রাজ্যগুলিকে নির্দেশ দান বিষয়ক ক্ষমতা বা রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। সেখানে লেখো যে কেন্দ্রীয় আইন মান্য করার নির্দেশ দিতে পারেন রাষ্ট্রপতি রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় আইন মান্য করার নির্দেশ দিতে পারেন। হয়েছে? হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। ওকে,
আচ্ছা, কেউ অর্ডিন্যান্স সম্পর্কে বলতে পারবে? হোয়াট ইজ অর্ডিন্যান্স? তো এখানে লেখাও আছে, কেউ যদি বলতে পারো হোয়াট ইজ অর্ডিন্যান্স। সুপ্রীত, অর্ডিন্যান্স কি? মানে রাষ্ট্রপতির ইচ্ছা হলো যে কোনো একটা আইন তৈরি করার, সেই ব্যাপারে তিনি হচ্ছে আইন তৈরি করতে পারেন জরুরি সময়ে। দেখো এখানে লেখাও আছে, লেখা দেখেও কেউ আমাকে আইডিয়া করে বলো। রাষ্ট্রপতির ইচ্ছা হলে রাষ্ট্রপতি করতে পারে, তাই কি? মানে বিশেষ পরিস্থিতিতে। সেটা কি রাষ্ট্রপতির ইচ্ছের উপর ডিপেন্ড করে না অন্য কারো ইচ্ছের উপর ডিপেন্ড করে? রাষ্ট্রপতির কখনো কোনোদিন ইচ্ছে হয় না, ঠিক আছে? ঘরে দাদুর কখনো ইচ্ছে হয় না, ইচ্ছে বাবার হয়, মায়ের হয়, সবার হয়। দাদুর কখনো ইচ্ছে হয় না, রাষ্ট্রপতি বাড়ির দাদুর মতো কাজ করে। বলো কি আইডিয়া আছে অর্ডিন্যান্স সম্পর্কে? এখানে লেখাও আছে, দেখো দেখো জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। দেখো, তো ফার্স্ট এটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে একটা আইন বা ল কি করে তৈরি হয়। একটা আইন বা ল কি করে তৈরি হয় সেটা আমাদের ফার্স্ট জানতে হবে। Okay? দেখো, প্রথমে কি হয়, আমাদের দুটো হাউস আছে, একটাকে আমরা বলি এলএস, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের মানে এলএস লেজিসলেটিভ স্টেট, যেটা হচ্ছে আমাদের লোকসভা রয়েছে, আর রয়েছে রাজ্যসভা। Okay? এবার কি কোনো একটা আইন যখন তৈরি হয় তার আগে কি করতে হয়, সেটা যে কোনো একটা হাউস, আইদার লোকসভা বা রাজ্যসভা, যে কোনো একটা হাউসে গিয়ে পেশ করতে হয়। সাপোজ এলএসএ কোনো একটা বিল পেশ হলো, এবার যখন এটা পেশ করা হবে সেটা একটা বিল নামে থাকবে। এবার সেই বিলটা কে পেশ করবে? যে কোনো মন্ত্রী, অর্থাৎ যে কোনো মিনিস্টার, মানে যেটাকে এমপি বলি, যে কোনো মিনিস্টার কিন্তু এই বিল পেশ করে থাকবে। ওকে, তাহলে সেই বিলটা পেশ করলো একজন মন্ত্রী। এবার মন্ত্রী বিল পেশ করার পর সেটা এলএসএ যাবে। এলএস এর মধ্যে এটাকে নিয়ে আলোচনা করা হবে এবং এলএস যদি এখানে সম্মতি দেয়, এবার সম্মতি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে সিম্পল মেজরিটি, যেটাকে 51% বলা হয়ে থাকে, আর কিছু কিছু থাকে স্পেশাল মেজরিটি, যেটা হচ্ছে 2/3 মেজরিটি হয়ে থাকে, মানে যেটা প্রায় 66% হয়ে থাকে। তো সেটা হয়তো এলএস থেকে পাস হলো, পাস হওয়ার পর সেটা আরএস এ যাবে। এবার কিছু কিছু বিল আরএস এ যেতেও পারে, নাও যেতে পারে। ওকে, আরএস এ গেল, আরএস এও সেটা 51% মেজরিটিতে পাস করে গেল। অর্থাৎ দুটো হাউসেই পাস করার পরে বিলটা যাবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। ওকে, এতক্ষণ কিন্তু এই জিনিসটা বিল নামেই রয়েছে। প্রেসিডেন্টের কাছে যখন গেল, প্রেসিডেন্ট কি করবে? সেটাকে নিজের সাইন বা অ্যাসেন্ট দেবেন। ওকে, প্রেসিডেন্ট কি করবেন? সেটাতে সাইন করবেন, সাইন বা নিজের অ্যাসেন্ট বা সম্মতি দেবেন। সম্মতি দেওয়ার সাথে সাথে এই বিলটা তখন হয়ে যাবে ল। ওকে, তার মানে জিনিসটা বোঝার চেষ্টা করো। বিল যেটা হবে সেটা প্রথমে এলএস বা আরএস এর মধ্যে যে কোনো একটা হাউসে যাবে, সেই হাউস থেকে পাস হয়ে আরেকটা হাউসে যাবে, নাও যেতে পারে, ডিপেন্ড করবে সেটা কি ধরনের বিল হচ্ছে। ওকে, সেটা আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে বুঝবো। মোটামুটি এখানে তাকে প্রসেসিং করতে হবে, পাস করতে হবে, ইদার হাউস অথবা বোথ হাউস। পাস করার পর সেটা প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট তাতে সাইন করলে সেটা কিন্তু ল হবে। প্রেসিডেন্ট যতক্ষণ না সাইন করবে সেটা কিন্তু ল হবে না। তার মানে এই প্রসেসটা দেখো একটা দীর্ঘমেয়াদী কাজ। তার মানে একটা জিনিস ল তৈরি করতে গেলে আমাদের এই প্রসেস মেনটেন করেই কিন্তু ল তৈরি করতে হবে। এবার দেখো কি হলো, যে কোনো টাইমে হঠাৎ করে মনে হলো যে একটা আইন তৈরি করার প্রয়োজন আছে। এবার আমি একটা জিনিস দেখো, এলএসআরএস এর অধিবেশন তো সবসময় বসে না, বছরে 3 বার বসে, কখনো বছরে 2 বার বসে, কখনো বছরে 4 বার বসে। ওকে, তো এলএস বা আরএস এর অধিবেশন তো সবসময় বসে না। সাপোজ মনে করলাম, এলএস এর ফার্স্ট অধিবেশনটা হচ্ছে জানুয়ারি মাসে হলো, নেক্সট অধিবেশনটা জুন মাসে হলো, আর একটা হলো তোমার ধরো অক্টোবর মাসে। 3টে মাসে অধিবেশন হচ্ছে। এবার দেখো এই জানুয়ারি থেকে জুনের মাঝখানে অনেকগুলো মাস রয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে।
এতগুলো মাস রয়েছে। এবার এখানে জুনের মাঝখানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর রয়েছে। এই টাইমে কিন্তু কোনো সেশন বা কোনো অধিবেশন বসছে না। রাষ্ট্রপতির কিন্তু বা এলএস বা আরএস এর কোনো সেশন বসছে না এই মাসগুলোতে। তখন কি করতে হবে? তখন যদি কেউ কোনো বিল পাস মানে আইন করতে চায়, তখন তো বিল পাস হাউসে করতে পারবে না। তখন কি করবে? এই বিলটা জেনারেলি এই বিলটা কোনো একটা মিনিস্টার সে কি করবে? প্রধানমন্ত্রীর কাছে যাবে, অর্থাৎ পিএম এর কাছে যাবে। পিএম তখন সেই বিলটা নিয়ে যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে প্রেসিডেন্ট যদি সেটাতে সাইন করে দেয়, প্রেসিডেন্ট সেটাতে সাইন করার সাথে সাথে সেটা কিন্তু ল হিসেবে তৈরি হয়ে যাবে। অর্থাৎ দুটো হাউসে কিন্তু সম্মতির প্রয়োজন হলো না। দুটো হাউসের সম্মতি ছাড়াই কোনো কিছু ল তৈরি হয়ে গেল শুধুমাত্র প্রেসিডেন্টের সাইনের ভিত্তিতে। এইটাকে বলা হয় অর্ডিন্যান্স। বোঝা গেছে সবার অর্ডিন্যান্স কি? অনিন্দিতা, প্রিয়াঙ্কা, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। অর্ডিন্যান্স ক্লিয়ার? এবার দেখো, এবার তুমি বলবে তাহলে তো এরকম ভাবেই সবকিছু হয়ে যেতে পারে, সমস্যাটা কি আছে? সমস্যাটা হচ্ছে দেখো, যেটা পার্লামেন্টের প্রসেসের মাধ্যমে ল হলো সেটা কিন্তু ল হিসেবেই থেকে যাবে, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা এই অর্ডিন্যান্সের মাধ্যমে ল তৈরি হবে সেটাকে কিন্তু যখন পার্লামেন্টের এই সেশন বসবে জুন মাসে, সেই সেশনে বসলে ফার্স্ট অধিবেশনে, প্রথম অধিবেশনে কিন্তু এটাকে পেশ করে পার্লামেন্টের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। মানে এখানে যখন পার্লামেন্ট বসবে তখন এই লটাকে কিন্তু পাস করাতে হবে, যেরকম জেনারেল মেথড রয়েছে। সেই পার্লামেন্টে যদি এটা পাস না হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এই লটা খারিজ হয়ে যাবে, এই লটা কিন্তু আর চলবে না। বোঝা গেছে সবার? সবার ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলুন, ওই যে পার্লামেন্টটা যেখানে। আচ্ছা, কোনটা বলতে? প্রথমেরটা? প্রথমেরটা নয়, মানে দ্বিতীয় আচ্ছা, যখন এখানে বললেন ওই আইনটা পাস হয়ে গেল ওই জুন মাসে, যেটা এটা একটু ওকে বললেন ওকে যে। ঠিক আছে, এটা এটা আমি সেকেন্ড ফেজটা আরেকবার বলছি। দেখো, আমি যেটা বলছিলাম যে জুন মাসে সাপোজ ফার্স্ট সেশনটা জানুয়ারি মাসে হলো, সেকেন্ড সেশন জুন মাসে হলো, থার্ড সেশন অক্টোবর মাসে হলো। এর মাঝে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে মান্থ গুলো রয়েছে, এই মান্থ গুলোতে দেখো কোনো রকমের সেশন কিন্তু হচ্ছে না, তাই তো? তাহলে এই জায়গায় যদি কোনো ল বা আইন তৈরি করার প্রয়োজন হয় তখন কোথায় যাবে? কোনো হাউসের তো, হাউস তো সেখানে নেই। তাহলে কি করতে হবে? তখন কোনো মিনিস্টার যেটা যে আইনটা করতে চাইছে সে কি করবে? পিএম এর কাছে যাবে। পিএম সঙ্গে সঙ্গে যাবে সেই আইন লটাকে মানে সেই বিলটাকে নিয়ে প্রেসিডেন্টের কাছে যাবে। প্রেসিডেন্ট কি করবে? সেটা দেখে যদি প্রেসিডেন্ট সেটাতে সাইন করে দেয়, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ল হয়ে যাবে। ওকে, সেটা সঙ্গে সঙ্গে হয়ে গেল ল। কিন্তু এই লটা যে হলো, এই লটা কিন্তু থাকবে ততক্ষণ যতক্ষণ মানে এই লটা, সাপোজ যদি এই লটা ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে, ফেব্রুয়ারি মাসে এরকম করে একটা ল অর্ডিন্যান্স জারি করে তৈরি করা হলো। এবার সেটা মার্চে চালু থাকবে, এপ্রিলে চালু থাকবে, মেতে চালু থাকবে। জুন মাসে আসার পর যখন অধিবেশনটা বসবে তখন কিন্তু এই লটাকে, যে এইরকম একটা ল যেটা হচ্ছে এই সেশনের মাঝখানে চালু করা হয়েছিল, সেটা এই হাউসে কিন্তু যে কোনো একটা হাউসে পেশ করতে হবে। সেই হাউসে যদি ওই 2/3 মেজরিটি বা 51% মেজরিটি নিয়ে যদি হাউসে পাস না হয়, সঙ্গে সঙ্গে কিন্তু লটা খারিজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। ওকে, আর যদি পাস হয়ে যায় তাহলে লটা যেরকম চলছিল সেরকম ভাবেই চলতে থাকবে। তার মানে প্রেসিডেন্টের পাওয়ার রয়েছে এই প্রসেসের মধ্যে না গিয়ে কিছুদিনের জন্য কোনো কিছুকে আইন তৈরি করা শুধুমাত্র সাইনের ভিত্তিতে। বোঝা গেছে? এই পাওয়ারটাকে বলা হয় প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। ক্লিয়ার সবার এবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে আর্টিকেল নাম্বার 123 এর অনুযায়ী। সবাই অর্ডিন্যান্স লিখেছো? অর্ডিন্যান্স দিয়ে লেখো যে সংসদের অধিবেশন বন্ধ থাকলে, সংসদের অধিবেশন বন্ধ থাকলে রাষ্ট্রপতি, সংসদের অধিবেশন বন্ধ থাকলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন 123 নম্বর ধারা অনুযায়ী। সংসদের অধিবেশন বন্ধ থাকলে রাষ্ট্রপতি
অর্ডিন্যান্স জারি করতে পারেন 123 নম্বর ধারা অনুযায়ী। লেখা হলে বলবে। হয়ে গেছে। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ পাওয়ার, সেটা হচ্ছে কি রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা। এটা 2 নম্বর পাওয়ার, এগুলো এতক্ষণ 1 নম্বর পাওয়ারের মধ্যে চলছিল, যে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, যেটা এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে এটা চলছিল। এবার হচ্ছে রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা। ওকে, যেটা এই যে রাজ্যগুলিকে নির্দেশ দান। এবার 5 নম্বর লেখো সামরিক ক্ষমতা বা মিলিটারি পাওয়ার। সামরিক ক্ষমতা বা মিলিটারি পাওয়ার লেখো। রাষ্ট্রপতি, দেখো রাষ্ট্রপতি দেশের সামরিক বাহিনীর হেড হয়ে থাকেন। হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স। আমাদের যে ডিফেন্স ফোর্স রয়েছে, সেই ডিফেন্স ফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ওকে, লেখো যে প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন দেশের প্রতিরক্ষা বাহিনীর হেড, সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স। সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স। সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স, অর্থাৎ আমাদের যে স্থলবাহিনী, নৌবাহিনী এবং হচ্ছে আমাদের যে এয়ার ফোর্স রয়েছে, 3টে বাহিনীর হেড কিন্তু হয়ে থাকেন রাষ্ট্রপতি। দেশের প্রতিরক্ষা বাহিনীর হেড হয়ে থাকেন রাষ্ট্রপতি। ডান। এবার দেখো তিনি ভারতের যে ন্যাশনাল ডিফেন্স কমিটি হয়, যেটা এনডিসি, ভারতের যে প্রতিরক্ষা কমিটি এনডিসির প্রধান তিনি হয়ে থাকেন। লেখো রাষ্ট্রপতি এনডিসি বা ন্যাশনাল ডিফেন্স কমিটির প্রধান হয়ে থাকেন। রাষ্ট্রপতি এনডিসি ন্যাশনাল ডিফেন্স কমিটির প্রধান হয়ে থাকেন এবং তিনি একমাত্র যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারেন। যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীও করতে পারবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী, কেউই কিন্তু যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারবেন না। একমাত্র রাষ্ট্রপতি কিন্তু যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারেন। কিন্তু আবার দেখো সেম ব্যাপার ঘুরে ফিরে কি আসছে, যে রাষ্ট্রপতি কিন্তু বাউন্ডেড টু টেক দ্য অ্যাডভাইস অফ পিএম অ্যান্ড কম, মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার পরামর্শ নিতে রাষ্ট্রপতি বাধ্য। তার মানে যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করার ডিসিশন অরিজিনালি কে নেবে তাহলে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আর তার মন্ত্রী পরিষদ। ওকে, শুধু কিন্তু প্রধানমন্ত্রী বললে ভুল হবে, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদ বলতে হবে। মানে পিএম অ্যান্ড কম, মানে কাউন্সিল অফ মিনিস্টার বলতে হবে। অপশন যখন করব, এবার আমাদের যে এমসিকিউ গুলো আসবে, এগুলো ডাউটফুল আসতে থাকবে, ঠিক আছে? এগুলো এখন থেকেই বলছি, ডাউটটা এখানে এই চ্যাপ্টার থেকে কিন্তু ডাউটফুল কোশ্চেন প্রচুর আসবে। এই চ্যাপ্টার, তারপরে লোকসভা, রাজ্যসভা, এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু ডাউটফুল কোশ্চেন প্রচুর আসবে। মানে তোমার মনে হবে প্রত্যেকটা অ্যান্সারই কারেক্ট, ঠিক আছে, কিন্তু তার মধ্যে এক্স্যাক্টলি কোনটা অ্যান্সার হবে সেটা কিন্তু বের করতে হবে। লেখা হয়েছে 3টা। এনডিসির তিনি হেড হয়ে থাকেন, তিনি যুদ্ধ এবং শান্তি ঘোষণা করে থাকেন। ডান, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, এবার হেডিং করো আইন সংক্রান্ত ক্ষমতা, ল মেকিং প্রসিডিওর। আইন সংক্রান্ত ক্ষমতা, যেটাকে ল মেকিং প্রসিডিওর বলা হচ্ছে। আইন সংক্রান্ত ক্ষমতা, যেটা হচ্ছে ল মেকিং প্রসিডিওর। তাহলে এখানে কি আমি অলরেডি একটু আগেই বললাম যে রাষ্ট্রপতি যদি কোনো বিলে সাইন বা সই না করে থাকেন, তাহলে কিন্তু সেটা কিন্তু বিল হিসেবে সেটা কিন্তু আর আইন হিসেবে তৈরি হবে না, সেটা একটা বিল হিসেবে রয়ে যাবে।
ওকে, রাষ্ট্রপতির আইন দেখো খুব গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা। 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। 1 নম্বর লিখে রাখো, রাষ্ট্রপতি সংসদে উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে পারেন। খুব ইম্পর্টেন্ট, উভয় কক্ষ বলতে লোকসভা রাজ্যসভার অধিবেশন আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি। তিনি সংসদের যৌথ অধিবেশন আহ্বান করে থাকেন। যৌথ অধিবেশন যেটাকে জয়েন্ট সিটিং বলা হয়। এই প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে, এই প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর করে করে 1 নম্বর 2 নম্বর করে করে লেখো, রাষ্ট্রপতি উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে পারেন বা আহ্বান করে থাকেন। যে সেশন গুলো হয়ে থাকে লোকসভা রাজ্যসভার, অধিবেশন আহ্বান করে থাকে রাষ্ট্রপতি। আর এই অধিবেশন গুলো চালনা কে করে? কে চালনা করে? স্পিকার। দেখো, যদি লোকসভা হয় তাহলে স্পিকার হবে, আর যদি রাজ্যসভা হয় তাহলে কে হবে? রাজ্যসভা উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হবে। ওকে, তার মানে এই দুটো জায়গারই অধিবেশনের আহ্বান কিন্তু রাষ্ট্রপতি করবেন। দেখো, উভয় কক্ষের অধিবেশন আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি, যৌথ অধিবেশনের আহ্বান করে থাকেন। যৌথ অধিবেশন পাশে ইংলিশটা লিখে রাখো, জয়েন্ট সিটিং। এই জিনিসগুলো কি, এতে গিয়ে পরের চ্যাপ্টার যেটা হবে সেখানে গিয়ে আমি লোকসভা রাজ্যসভা, সেখানে আমি আরো ভালো করে জিনিসটা বোঝাবো। তো এখানে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি জয়েন্ট সিটিং ব্যাপারটা কি। হয়তো কোনো বিল এরকম এলো যেখানে লোকসভাতে সেটাকে ইয়েস বলা হলো, কিন্তু রাজ্যসভাতে সেটাকে নো বলে দেওয়া হলো। তার মানে কোনো না কিছু একটা প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে মান্য করতে চাইছে না। তখন কি হবে? প্রেসিডেন্টের কথায় প্রেসিডেন্ট সেখানে কি করবেন, যে লোকসভা রাজ্যসভাকে একসাথে আহ্বান জানাবে, যাতে তারা একসাথে বসে ডিসকাস করে ঠিক করে যে এই বিল বা ল এর মধ্যে কি পরিবর্তন করতে হবে। ওকে, সেটাকে বলা হচ্ছে জয়েন্ট সিটিং। এবার সেখানের ক্ষেত্রে সভাপতিত্ব কে করবে? লোকসভার ক্ষেত্রে তো সভাপতিত্ব স্পিকার করে, রাজ্যসভার ক্ষেত্রে সভাপতিত্ব করে থাকে উপরাষ্ট্রপতি। তাহলে যদি লোকসভা রাজ্যসভা একসাথে বসে তখন কে করবে? তখন স্পিকার করবে। তখন স্পিকার করবে। ঠিক আছে, এটা আমরা পরের লোকসভা রাজ্যসভা চ্যাপ্টারে আমরা এটাকে ক্লিয়ার করব। ওকে, সেকেন্ড পয়েন্ট লিখবে। থার্ড পয়েন্টে লিখবে, রাষ্ট্রপতি যে কোনো কক্ষের অধিবেশনের ওপর স্থগিতাদেশ প্রয়োগ করতে পারে। রাষ্ট্রপতি সংসদের যে কোনো কক্ষের অধিবেশনের ওপর স্থগিতাদেশ প্রয়োগ করতে পারেন বা স্থগিতাদেশ দিতে পারেন, যে সেটাকে সাসপেন্ড, যে এই অধিবেশনটা হবে না, এটাকে বন্ধ করতে পারেন। রাষ্ট্রপতি কার্যকাল শেষ হওয়ার আগে লোকসভাকে ভেঙে দিতেও পারেন, যে লোকসভাকে ব্রেক করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। ওকে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, সবগুলো লিখতে হবে। এবার শুধু ইয়েলো হাইলাইট গুলোই নিজের মতো করে লেখো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু পয়েন্ট গুলো যেন থাকে। ওকে, কার্যকাল শেষ করার আগে, অর্থাৎ টার্ম রয়েছে 2019 থেকে মোদী গভর্নমেন্টে, 2019 থেকে 2024। এখন যদি রামনাথ কোবিন্দ মনে করে যে 2024-এর আগে লোকসভাকে ভেঙে দেবেন, 2022-এই ভেঙে দিতেই পারেন। ঠিক আছে, এই পাওয়ার কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। নেক্সট স্যার দেখো, ভেঙে দিলে তো আবার নতুন করে গড়তে হবে। গড়তে হবে মানে আবার ইলেকশন করতে হবে, লোকসভা ইলেকশন আবার হবে। তা 5 বছর যদি ভেঙে দেয়, 5 বছর না হলেও হবে? হ্যাঁ নিশ্চয়ই, ভেঙে দিতে কেন, এরকম তো অনেকবারই হয়েছে। ভেঙে দিতেও পারে এবং এটাকে বাড়াতেও পারে 1 বছর এমার্জেন্সির সময়, যেমন ইন্দিরা গান্ধীর টাইমে 1971 থেকে 1976 অব্দি হওয়ার কথা ছিল, কিন্তু এমার্জেন্সি ডাকার কারণে ইন্দিরা গান্ধীর টার্মটা 1977 অব্দি হয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে জওহরলাল নেহরুর মৃত্যুর কারণে লোকসভা কিন্তু সেখানেও ভেঙে গেছিল, সেটা 5 বছরের আগেই 2 বছরে ভেঙে গিয়েছিল। আমি এগুলো বলবো প্রধানমন্ত্রী চ্যাপ্টার এলে। লোকসভা রাজ্যসভার টার্ম কিন্তু এরকম ডিসপিউট হলে যে কোনো সময় বা আরো কারণে ভেঙে যেতে পারে, যদি যুগ্ম সরকার গঠিত হয়। ঠিক আছে, যুগ্ম সরকার যদি গঠিত হয় তখনও কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে যখন বলেছো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো সাপোজ লোকসভা অধিবেশন হচ্ছে। ওকে, লোকসভা অধিবেশনে সাপোজ 300টা সিট রয়েছে, 300 সিট টোটাল রয়েছে। এবার এখানে কোনো একটা পার্টিকে যদি মেজরিটি পেতে হয়, তাকে কতগুলো ভোট পেতে হবে? মিনিমাম কটা ভোট পেতে হবে, কটা সিট পেতে হবে?
মিনিমাম 50% কিন্তু তাকে পেতে হবে। ওকে, মিনিমাম 150টা সিট কিন্তু তাকে পেতে হবে। এবার দেখো এখানে মানে পার্টি দাঁড়ালো আমাদের কি, টিএমসি দাঁড়ালো, বিজেপি দাঁড়ালো, কংগ্রেস দাঁড়ালো, সিপিআইএম দাঁড়ালো, এরকম অনেকগুলো পার্টি দাঁড়িয়ে গেল। তারপরে মানে আম আদমি পার্টি আপ দাঁড়িয়ে গেল, এতগুলো পার্টি দাঁড়িয়ে গেল। এবার এখান থেকে বিজেপি ভোট পেলো, সাপোজ ধরো 100টা ভোট পেলো বিজেপি, তৃণমূল সেখানে পেলো 50টা ভোট, কংগ্রেস সেখানে পেলো 50টা ভোট, তাহলে এটা হয়ে গেল 200। আর এ পেলো তোমার 40টা ভোট, এ পেলো 60টা ভোট বা 60টা সিট। ভোট না বললে এখানে সিট বলাটা সবচেয়ে ভালো। তাহলে এই পরিমাণ সিট তারা পেল। তাহলে এবার বলো এখানের মধ্যে কে সরকার গঠন করবে? কে লোকসভা? বিজেপি। একদম ভুল কথা, একদম ভুল কথা। এখানে কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারবে না। কেন পারবে না? কারণ এই যে বলা আছে 150, এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার নয়, বলা হয় ম্যাজিক ফিগার। কারণ কি এই 50% কিন্তু 150টা সিট কিন্তু তাকে পেতেই হবে। যদি বিজেপি এখানে 149 সিটও পায় তাহলেও কিন্তু পাবে না। ভালো করে বোঝার চেষ্টা করো। 149 সিট, একটা সিট কম পেয়েছে, তাহলে কিন্তু সে সরকার গঠন করতে পারবে না। মানে এই সিচুয়েশনে কেউই কিন্তু সরকার তৈরি করতে পারবে না। তার মানে কি হবে? ভোট তাহলে কমপ্লিট হলো না, তাহলে কি হবে? আবার ভোট হবে? সুপ্রীত, বলো সুপ্রীত, তোমার কথা শোনা যাচ্ছে নি, বলো। আবার ঘুরে কি? ভোট হবে। আবার ঘুরে ভোট হবে, তাহলে আবার খরচা, আবার এত এত সমস্যা। আবার ঘুরে ভোট হলে সমস্যা নেই? প্রচুর সমস্যা, তাই তো? তখন কি হবে? এই রকম যদি কখনো সিচুয়েশন এসে থাকে, তখন এটা সেম সিচুয়েশন স্টেটেও হতে পারে, আমাদের হচ্ছে সেন্ট্রালেও হতে পারে, মানে লোকসভা ইলেকশনেও হতে পারে, আবার আমাদের রাজ্যেও হতে পারে, মানে সেন্ট্রালেও হতে পারে, স্টেটেও হতে পারে। কিন্তু দুটো জায়গাতে সেম প্রসেসে হয়ে থাকে। তখন কি করা হবে? যদি সেন্ট্রালে মানে লোকসভা ভোটে হয়ে থাকে, তখন রাষ্ট্রপতি কিন্তু যাকে চাইবে তাকে কিন্তু মন্ত্রিসভা গঠন করার জন্য ডাকতে পারে। এখানে সিপিআইএম হয়তো সবচেয়ে 40টা সিট পেয়েছে, রাষ্ট্রপতি যদি চায় সে কলে সিপিআইএম কিন্তু এখানে সরকার তৈরি করে নিতে পারবে 40টা ভোটে। মাথায় রাখো, 40টা ভোটেই কিন্তু সিপিএম সরকার তৈরি করে নিবে, শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতিতে। রাষ্ট্রপতি যদি বলে যে সিপিএম করবে বা সিপিএমই করবে, এর জন্য তুমি কোর্টেও যেতে পারবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি এদের মধ্যে কারো জোট না থাকে। এবার সেই সিচুয়েশনে কি হলো, যখন এরকম ভোট হয়ে গেল, তখন সবাই দেখলো এইরকম ফিগার দাঁড়িয়ে গেছে। তখন দেখলো যে বিজেপিকে কোনো মতে আটকাতে হবে। তখন এরা সবাই ঠিক করলো কি, তৃণমূল, এখানে হচ্ছে তৃণমূল ঠিক করলো, সরি আমার হচ্ছে এখানে তৃণমূল ঠিক করলো, কংগ্রেস ঠিক করলো, এবং তার সাথে সাথে আমাদের আম আদমি পার্টি ঠিক করলো যে আমরা একসাথে লড়বো। আমরা আমাদের সিটগুলোকে একসাথে মার্চ করব। মানে একসাথে মার্চ করব মানে কতগুলো সিট হয়ে গেল দেখো, 50টা সিট, এর 50টা সিট, আর এর 60টা সিট। কটা সিট হয়ে গেল? 160। 160। 160টা সিট হয়ে গেল। দেখো 160টা সিট মানে দেখো এটা কিন্তু ম্যাজিক ফিগার ক্রস করে গেল। এবার এদের মধ্যে থেকে ঠিক করে নিল যে প্রত্যেকে আমার যে যার মন্ত্রী আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, নাম্বার অফ মন্ত্রী আমি দিয়ে দেবো। যে আমাদের হচ্ছে তৃণমূল থেকে মমতা ব্যানার্জিকে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। ঠিক আছে, সুন্দর ব্যাপার, সবাই এগ্রি করে দিল, মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করে দিল। এই জায়গায় কিন্তু রাষ্ট্রপতি চাইলেও আর সিপিএম কে করতে পারবে না, যদি এরা জোট গঠন করে নেয়। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এই এবার এই জোটটা কিন্তু সরকার গঠন করলো, কোনো অসুবিধা নেই, এরা সরকার তৈরি করে নিল। এবার লোকসভার অধিবেশন ভেঙে যেতে পারে কখন দেখো, এবার কোনো একটা বিলে মমতা ব্যানার্জি বললো আমি একটা কোনো আইন পাস করতে চাইছে, লোকসভায় পেশ করলো। এবার তার মেজরিটির পেছনে দেখো এই কংগ্রেস বলো প্লাস আম আদমি পার্টিরও কিন্তু হাত রয়েছে। এবার যদি তারা যদি বলে না আমি মানবো না, সাপোজ এখানে কংগ্রেস বললো একটা বিলে, কংগ্রেস টোটালি অপোজ করলো যে না আমি মানবো না, তখন মমতা ব্যানার্জি বলছে না মানতেই হবে। তখন কংগ্রেস বলছে ঠিক আছে আমি আমার সমর্থনটা তুলে নিচ্ছি। তাহলে যখনই সঙ্গে সঙ্গে এখানে সমর্থনটা কংগ্রেস তুলে নেবে, তখন এর কাছে সমর্থন কটা আছে, কটা সিট পেলো এখন? এখন কটা? 110। 110 ম্যাজিক ফিগার হচ্ছে।
আর কিন্তু হচ্ছে না, তখন কিন্তু লোকসভা সঙ্গে সঙ্গে ব্রেক হয়ে যাবে, লোকসভা কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি জয়েন্ট সরকার হয় এই কিন্তু প্রবলেম, তখন ভেঙে যাওয়া মানে আবার নতুন ভাবে ইলেকশন হবে। তবে ইলেকশন হওয়ার আগে কি করা হয়, যেই বাকি 50টা সিট, মানে এর তখন ডেফিসিট কটা সিটের হচ্ছে, 40টা সিটের ডেফিসিট হচ্ছে। এই 40টা সিটে 6 মাসের মধ্যে চাইলে তৃণমূল বা আম আদমি পার্টি মিলিয়ে 40টা সিটে নির্বাচন করতে পারে, যে শুধু 40টা সিটে আমি ভোট নেব। সেই 40টা সিটের মেজরিটি বা 40টা সিটের জায়গায় যদি 50টা সিট বা 60টা সিটের ভোট করে, সেখান থেকে যদি 40টা সিট কোনো মতে ম্যানেজ করে নিতে পারে, তাহলে কিন্তু সরকার বেঁচে যাবে, নাহলে কিন্তু সরকার ভেঙে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্ট্রাকচার বোঝা গেছে সুপ্রিত? স্যার বোঝা গেছে, তার মানে জোট না হলে প্রধানমন্ত্রী যাকে চাইবে তাকেই করতে পারে। একদম, জোট না চাইলে প্রধানমন্ত্রী নয় স্যার, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। সরি, রাষ্ট্রপতি। একদম, এটা হয়েছে গোয়াতে হয়েছে, দেখবে গোয়াতে হচ্ছে 2015 না 16-র একটা ইলেকশন দেখবে, যে লাস্ট যেটা হয়েছে সেখানে দেখবে বিজেপি গভর্নমেন্ট হয়েছে গোয়াতে, কিন্তু কংগ্রেস কিন্তু বেশি ভোট পেয়েছিল। দেখবে আমার সালটা ঠিক মনে নেই, গোয়ার ইলেকশনেই এটা হয়েছিল। আমি হচ্ছে তুমি এই 2017 15 থেকে 20-র মাঝে কোনো একটা বছরের ইলেকশনে সেম ব্যাপার হয়েছে, গুগল করে একটু দেখে নেবে, দেখতে হবে ওখানে কংগ্রেস কিন্তু বেশি সিট পেয়েছে, বিজেপি কিন্তু কম সিট পেয়েছে। কিন্তু রাষ্ট্রপতি যেহেতু রয়েছে, রাষ্ট্রপতি আমাদের তখন রামনাথ কোবিন্দ আছে, সে যেহেতু বিজেপির লোক, সেজন্য অবভিয়াসলি বিজেপি কে ডাকবে, বিজেপি কে ডেকেছে এবং গোয়াতে বিজেপি গভর্নমেন্ট হয়ে গেছে, কংগ্রেস কিন্তু পারেনি। এবং ওটা দেখো ওরা সুপ্রিম কোর্টেও গেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু সঙ্গে সঙ্গে ডিনাই করে দিয়েছে, না এতে কিছু করার নেই, এটা আমাদের কনস্টিটিউশনেই রয়েছে। বোঝা গেছে? তার মানে এটা কিন্তু আমাদের এখনো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এবারের ভোটে এই সম্ভাবনা কিন্তু হিউজ দেখা দিয়েছিল। যদি কোনো মতে যে আমাদের মমতা ব্যানার্জি যদি মানে 294টা সিটের 149 মতো মনে হয় ছিল, কতগুলো সিট ছিল ওইরকম 149 না কতগুলো একটা সিট মোটামুটি পেতে হতো। যদি ওর কম পেতো তাহলে কিন্তু একদম ডেফিনেট ছিল কাছাকাছি গেল, এবারে বিজেপি আসে, কারণ আমাদের রাষ্ট্রপতি বিজেপি থেকেই আছে, আরামসে এই কারণে চলে আসতে পারতো। যদি মানে আমাদের কংগ্রেস আর সিপিএম ভোটটা অনেকটা ভেঙে নিতে পারতো। দেখো, এই সিচুয়েশনটা সলভ হয়ে যাবে কখন বলতো, যদি মাত্র দুটো পার্টি থাকে। দেখো যদি দুটো পার্টি থাকে, দেখো প্রত্যেকটা পার্টি মিনিমাম 50% ভোট কিন্তু আরামসে পেয়ে যাবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো হাজারটা পার্টি, যার যখন আজকে মনে হলো সে একটা পার্টি করবে, কালকে মনে হলো সে একটা পার্টি করে নিতে পারে। মানে যেখানে মাল্টিপল পার্টি আছে সেখানে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে। বোঝা গেছে? হুম স্যার। সবার স্যার ক্লিয়ার আরেকটা এখানে? কোশ্চেন ছিল, বলো, বলবো? হ্যাঁ বলো 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 মানে এই টপিকে নয়, এমনি বলছি, বলো এইবারে বলো যে বলো। মানে ভোটটা হলো, চিফ মিনিস্টার তো হলো, উনি তো ওনার ভোট মানে এর থেকে তো হেরে গেছেন, তবুও হ্যাঁ তো উনি হেরে গেছে। মুখ্যমন্ত্রী ছিলেন। আপনি দিয়েছিলেন, জিনিসটা হুম হুম। পড়েছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা দেখো, হ্যাঁ স্যার, এই মানে কোশ্চেনটা আমারও। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো ভালো কোশ্চেন। এটা এতদিন হয়েছে আমাকে কোনোদিন মেসেজ করে জিজ্ঞেসও করনি কেউ, দেখছি না, আমি ব্যাপারটা অনেক গুগল টুগল থেকে পড়েছি, কিন্তু জিনিসটা বুঝতে পারিনি, মানে বাবাও বুঝিয়েছিলেন, বুঝতে পারিনি। আচ্ছা দেখো, আমি তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি। দেখো, যখন আমাদের হচ্ছে রাষ্ট্রপতি আমাদের জওহরলাল নেহেরু, আমি একটু পেছনে ব্যাকওয়ার্ডে যাচ্ছি, জেএল নেহেরু যখন ছিল, ওকে, দেখো জেএল নেহেরু মারা যাওয়ার পরে যখন ইন্দিরা গান্ধী যখন আমাদের পিএম হলো, তখন ইন্দিরা গান্ধী কোথাকার মেম্বার ছিল? লোকসভার মেম্বার ছিল না রাজ্যসভার মেম্বার ছিল? বলতে পারবে সুপ্রিত? বলা যাবে? না স্যার, বলতে পারবো না। তখন কিন্তু ল ছিল যে একমাত্র এলএস থেকে, মানে যে কেউ যদি সাপোজ আমাদের লোকসভা রয়েছে, এলএস যে রয়েছে, লোকসভা রয়েছে, এলএস এর যে হেড হয়ে থাকে, লোকসভা নির্বাচন হলো, লোকসভা নির্বাচনে যারা যারা জিতলো তারা সেখানে এমএলএ, মানে আমাদের এমএলএ এমপি হলো, মিনিস্টার অফ পার্লামেন্ট হলো, এবং তাদের যে হেড হবে সেই হেড হবে আমাদের পিএম, হেড আমাদের হবে পিএম। ওকে, এবার যদি পিএম কোনো কারণে এখানে মারা গেল, পিএম যদি এখানে কোনো কারণে মারা যায়, তাহলে এদের মধ্য থেকে কাউকে কিন্তু একটা পিএম করতে হবে যাকে পার্টি চাইবে, অন্য কোনো জায়গা থেকে কিন্তু পিএম কে আনা যাবে না। এটা কিন্তু প্রথমে ল ছিল এটা, ঠিক আছে? কিন্তু যখন আমাদের জওহরলাল নেহেরু মারা গেল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ইন্দিরা গান্ধী আসেনি। তারপরে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে কি করা হলো, সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে করা হলো যে যে কোনো হাউস, আইদার এলএস বা আরএস, লোকসভা বা রাজ্যসভা যে কোনো একজন হাউসের মেম্বার চাইলেই কিন্তু রাষ্ট্র মানে প্রধানমন্ত্রীর জায়গাটা নিতে পারবে।
ওকে, তার মানে এই কারণে যখন ইন্দিরা গান্ধী জেল নেহেরুর পরে যখন প্রধানমন্ত্রী হিসাবে ইনক্লুড হলো, তখন কিন্তু সে আরএস এর মেম্বার ছিল। ওটা বোঝার চেষ্টা করো, সে কিন্তু আরএস এর মেম্বার ছিল। বোঝা গেছে? এবার দেখো, এই কারণে কিন্তু কোনো অসুবিধা নেই, এরপরে ইন্দিরা গান্ধী চলে এলো। তার মানে সে কিন্তু লোকসভার মেম্বার ছিল না, তবুও কিন্তু আরএস থেকে রাজ্যসভা থেকে চলে এলো। ব্যাস, তার মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংবিধান অ্যামেন্ডমেন্ট করেছে। এবার আরেকটা সঙ্গে সঙ্গে আসো, ইন্দিরা গান্ধী যখন মারা গেল, তারপরে প্রধানমন্ত্রী কে হলো বলো? রাজীব গান্ধী। রাজীব গান্ধী হলো। তাহলে রাজীব গান্ধী যখন হলো, তাহলে রাজীব গান্ধী এলএস এর মেম্বার ছিল না আরএস এর মেম্বার ছিল বলো তো? ভালো কোশ্চেন করেছো, বলো। এলএস এর মেম্বার ছিল না আরএস ছিল? সুপ্রিত, কি মনে হয়? এলএসের হতে পারে কি? আর রাজীব গান্ধী কোনো এলএস আরএস কারোরই মেম্বার ছিল না, কোনো জায়গারই মেম্বার পলিটিক্সের সাথে দূর দূরের কোনো সম্পর্কই তার ছিল না। জাস্ট বাইরে থেকে এনে বসিয়ে দিয়েছে, মানে যেটা এখনের মতো ব্যাপার, যে হেরে যাওয়ার ব্যাপারটা সেরকম। কিন্তু প্রত্যেক জায়গাতে একটা ব্যাপার কি, বসে যাওয়ার পরে সঙ্গে সাথে অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হলো কি, যাকে হোক চাইবে পার্টি চাইলেই, এখনো প্রেজেন্ট সেম ব্যাপার, যাকে হোক চাইবে পার্টি চাইলেই পিএম বলো বা সিএম মানে প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বানিয়ে মানে প্রধানমন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী বলো তৈরি করে দিতে পারে। কিন্তু তার কন্ডিশন আছে, যবে থেকে সে বসবে সেখান থেকে 6 মান্থ, 6 মাসের মধ্যে তাকে যে কোনো একটা জায়গার নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে উইন হতে হবে। 6 মাসের মধ্যে যে কোনো একটা নির্বাচন করবে, যে কোনো একটা সিটে নির্বাচন করে সেখান থেকে উইন করে যেতে হবে। সেটা স্ট্রং জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গায় নতুনভাবে ইলেকশন করলো, দিয়ে রাজীব গান্ধীকে জিতিয়ে নিয়ে চলে এলো, ব্যাস সে প্রধানমন্ত্রী রয়ে গেল। এটা দেখো, আমাদের উপরেও হতে পারে, এলএস এও সেম ব্যাপার। আর এই স্ট্রাকচারটা আমি এবার যদি আমাদের স্টেটের ক্ষেত্রে বলি, মানে ব্যাপারটা বোঝা গেল যে রাজীব গান্ধী কিন্তু এলএস আর এস কারোরই মেম্বার ছিল না, কিন্তু শুধুমাত্র পার্টি যদি চায় তাহলেই কিন্তু তাকে করে দিতে পারে। বোঝা গেছে? এবার দেখো, এবার আমি আসছি আমাদের রাজ্যের ক্ষেত্রে। এটা দেখো সেন্ট্রালের ক্ষেত্রে হলো, রাজ্যের ক্ষেত্রে দেখো সেম ব্যাপার। মানে ভোট হলো, টিএমসি ভোটে জিতে গেল বেশ ভালো রকম মেজরিটি নিয়ে, খুব ভালো। এবার টিএমসি পার্টির কোনো একজন মেম্বার, হয়তো মমতা ব্যানার্জি, কোনো একটা সিটে হেরে গেছে। ভালো কথা, হেরে গেছে, কোনো অসুবিধা নেই, তাকে আমি সিএম বা মুখ্যমন্ত্রী করে দিলাম। ব্যাস, সে সিএম হয়ে গেল, কোনো চাপ নেই। কিন্তু তাকে কি করতে হবে, 6 মান্থের মধ্যে, এখনো হয়নি, এরপরে 6 মান্থের মধ্যে তাকে যে কোনো একটা সিটে তাকে জিতে চলে আসতে হবে। জিতে চলে এলেই সে কিন্তু ইলেক্টেড হয়ে গেল। এবার যদি মমতা ব্যানার্জি না করে, হয়তো এখানে টিএমসি থেকে মমতা ব্যানার্জি হয়তো ভোটে দাঁড়ালোই না, কোনো জায়গায় ভোটে দাঁড়ায়নি, জাস্ট ঘরে বসেছিল, ঠিক আছে, পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে গান করছে যাকে বলে, ছিল। যখন টিএমসি জিতে গেল, টিএমসি পার্টি ঠিক করলো মমতা ব্যানার্জিকে বসাবে, বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে মমতা ব্যানার্জি আবার কোনো একটা জায়গায় এরকম ছোটখাটো একটা ইলেকশন করবে, সেখানে জিতবে, সঙ্গে সঙ্গে সিএম হয়ে যাবে। তার মানে আমরা চুজ করতে পারি, কিন্তু পার্টিকে, কোনো মেম্বারকে চুজ করতে পারি না। তার মানে পার্টিটাই ডিসাইড করবে কাকে সিএম বা পিএম করবে। বোঝা গেছে অনিন্দিতা, ব্যাপারটা কি হলো? আচ্ছা, যদি ওই 6 মাসের মধ্যে না যেতে তখন তো ভেঙে ছ যাবে তো মাসের এটা। মধ্যে যদি না যেতে, তখন তাকে কিন্তু সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি যদি না জিতে, তাকে কিন্তু মমতা ব্যানার্জিকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী থেকে। আর স্যার মুখ্যমন্ত্রী আপনি থেকে বলছেন যে হুম, যে সিটটা থেকে উনি আবার ঘুরে ইলেকশনে দাঁড়াবেন, সেখানে তো অলরেডি একজন দাঁড়িয়ে ছিল, মানে হ্যাঁ, সে পদত্যাগ নিশ্চয়ই করে কোনো নিবে। জেতা জায়গা থেকে। ও, সে তো তখন সে পদত্যাগ আর করে এমএলএ দিবে। থাকবে না? না, সে থাকবে না। কি আছে, পার্টির জন্য কেউ কি একটা সিট ছাড়বে না? কত পার্টির কর্মকর্তা আছে, যাকে হোক একজনকে পদত্যাগ করিয়ে দেবে, সরিয়ে দেবে। অভাব তো নেই, কত জায়গায় সিট, যেমন ফিরহাদ হাকিম থেকে শুরু করে কত এরকম রয়েছে। ছোটখাটো, তো বড় বড় নাম বলছি, ছোটখাটো কোনো একটা জায়গায় যেখানে জিতেছে, তাকে বলবে তুমি সরো, তোমার জায়গায় আমি দাঁড়াবো, ব্যাস, দাঁড়িয়ে জিতে গেল, অসুবিধা নেই কোনো। না স্যার, বুঝে বোঝা গেছে স্ট্রাকচার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনো কিছু নিয়ে ডাউট? হোয়াই, না কেন স্যার। হলো, কি কারণে? ওকে, তাহলে চলো, এখানে 4টে পয়েন্ট লিখেছো, প্রথম 4টে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এবার ৫ নম্বরে বলেছে দেখো লোকসভার যখন প্রথম অধিবেশন বসে তখন তার উদ্বোধনী ভাষণ কিন্তু দিয়ে থাকে রাষ্ট্রপতি। খুব ইম্পোর্টেন্ট। লোকসভার প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দিয়ে থাকে রাষ্ট্রপতি। খুব ইম্পোর্টেন্ট। যে যখন নতুন লোকসভা তৈরি হলো, ফার্স্ট যেই সেশনটা বসবে, লোকসভার অধিবেশন বসবে, সেখানে উদ্বোধনী ভাষণ কে দিয়ে থাকে? বলতে হবে রাষ্ট্রপতি কিন্তু প্রথম উদ্বোধনী ভাষণ দিয়ে থাকবেন। এবং লাস্ট যখন ভেঙে যাবে সেটা আমি বলবো, যখন লোকসভা পড়াবো সেখানে আমি বলবো। আর এর সঙ্গেও লিখে রাখতে পারো যে লোকসভার শেষ অধিবেশনে ক্লোজ অর্থাৎ একদম শেষ ভাষণটা কে দেবে? সুপ্রীত, যখন ক্লোজড হবে তখন শেষ ভাষণটা কে দেবে? প্রথম ভাষণটা রাষ্ট্রপতি দেবে, শেষ ভাষণটা যখন মানে লোকসভা এবার ভেঙে যাবে, লাস্ট অধিবেশন হবে, তখন যে ক্লোজ যে একটা ভাষণ হবে সেটা কে দেবে? স্পিকার হবে কি? একদম কারেক্ট, স্পিকার হবে অ্যান্সার। দুটো পয়েন্ট লিখে নাও। এটা এখানে লেখা নেই, ওটা রাজ্যসভার মানে লোকসভার চ্যাপ্টারে রয়েছে। এখানে লিখে রেখে দিতে পারো যে প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেয় রাষ্ট্রপতি এবং লোকসভার শেষ অধিবেশনে সমাপ্তি ভাষণ দেয় স্পিকার। সমাপ্তি ভাষণ দিয়ে থাকেন স্পিকার। দেখো প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করো। রাষ্ট্রপতি চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে ক্লিয়ার হতে হবে। রাষ্ট্রপতি, এরপরে লোকসভা রাজ্যসভা যে চ্যাপ্টার হবে, ওই দুটো চ্যাপ্টার কিন্তু পুরো কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার হবে। কারণ ওখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অ্যান্সার করা যাবে না। এর আগের যত চ্যাপ্টার রয়েছে জাস্ট মুখস্থ, যে ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, কোথায় কি হয়েছে, কনসেপ্টের কোনো প্রয়োজন ছিল না, জাস্ট মুখস্থ। কিন্তু এই দুটো চ্যাপ্টার, তিনটে চ্যাপ্টার আমাদের কিন্তু টোটালি কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে। হয়েছে? হ্যাঁ স্যার। সিক্স লাইনটা লেখো, রাষ্ট্রপতি কোনো বিলে স্বাক্ষর না করা পর্যন্ত তা আইনে পরিণত হয় না। খুব ইম্পর্টেন্ট লাইন। রাষ্ট্রপতি যদি সাইন বা অ্যাসেন্ট না দেয় ততক্ষণ কিন্তু কোনো বিল আইন হবে না। আমি একটু আগেই বললাম বিল কাকে বলে, আইন কাকে বলে, একটু আগেই আমি ক্লিয়ার করলাম অর্ডিন্যান্স করার সময়। ওকে, 6 নম্বর পয়েন্টটা লিখে নাও। রাষ্ট্রপতি কোনো বিলে স্বাক্ষর না করা পর্যন্ত তা আইনে পরিণত হবে না। বলে বলবে। হয়ে গেছে। এবার এখানে আর দরকার নেই। এবার লেখো রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা। 3 নম্বর পাওয়ারের মধ্যে লেখো রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা, ফাইন্যান্স পাওয়ার। রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির কি রয়েছে? দেখো 1 নম্বর দিয়ে লেখো রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো অর্থ বিল লোকসভায় পেশ করা যায় না। অর্থ বিল যেটাকে মানি বিল বলা হয়, মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মানি বিল রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো অর্থ বিল বা মানি বিল লোকসভায় পেশ করা যায় না। অর্থাৎ সেকেন্ড পয়েন্টে লিখবে যে রাষ্ট্রপতির সম্মতিতেই অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বাজেট পার্লামেন্টে পেশ করে প্রতি। দেখো দুটার মধ্যে পার্থক্য বোঝো। মানে বাজেটের ক্ষেত্রে প্রথমে অনুমতি নিতে হয় রাষ্ট্রপতির কাছে, কিন্তু বাজেট পেশ করে থাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ওকে, এবং এই মানি বিল একমাত্র লোকসভাতেই কিন্তু পেশ করা যাবে, রাজ্যসভাতে যাবে না। ওকে, লেখো রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো অর্থ বিল লোকসভায় পেশ করা যায় না। রাষ্ট্রপতির সম্মতিতে অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বাজেট পার্লামেন্টে পেশ করেন। যেটা বাজেট পেশ করা হয় সেটা পেশ করে থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতির সম্মতিতে। দুটো পয়েন্ট নিজের মতো করে লেখো ছোট করে। ক্লিয়ার?
আচ্ছা। এবার লেখো যে সংসদের অনুমতি ক্রমে, আচ্ছা এখানটা লেখো যে প্রতি 5 বছর অন্তর, প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করে থাকে। প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করে থাকে। এই ফাইন্যান্স কমিশনটা কি, সেটা আমরা হচ্ছে ইকোনমিক্স চ্যাপ্টারে পড়বো। ওকে, সেখানে আমরা পড়বো যে ফাইন্যান্স কমিশন কি করে, যে পর্যালোচনা করে যে আমাদের ট্যাক্স স্ট্রাকচার কিরকম থাকা উচিত, আমাদের কোন কোন জিনিসে কতটা ট্যাক্স হওয়া উচিত, এবং অর্থনৈতিক যেসব নীতি গ্রহণ, সেগুলো আমাদের ফিনান্স কমিশন বা অর্থ কমিশন গঠন করে থাকে। ওকে, লেখো প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে থাকে। ওকে, ওটা লেখো। 3 নম্বর পয়েন্ট আমি একটু এক্সপ্লেন করব, এটা লেখো, তারপর আমি বলছি 3 নম্বর পয়েন্ট। হয়ে গেছে স্যার। ওকে, এবার দেখো 3 নম্বর পয়েন্টটা কি বলছে, সংসদের অনুমতি ক্রমে আকস্মিক ব্যয় তহবিল বিষয় বহির্ভূত ক্ষেত্র থেকে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করতে পারে। দেখো, এই বাংলা দেখে কিছু বোঝা যাচ্ছে? এই লাইনটা পড়ে কি বুঝলে বলো, কি বুঝলে বলো, কিছু কি বুঝতে পারছো? কিছু বোঝা যায়নি সুপ্রিত? স্যার বলছি হঠাৎ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এলে হুম, যদি কিছু টাকা পয়সার ব্যাপার হয় তাহলে সেটা মানে সেই ক্ষেত্রে বলছে আর কি। সেই ক্ষেত্রে মানে সেটা কিভাবে হবে, সেই টাকাটা কোথা থেকে পাবে, সেই টাকাটা কোথায় থাকবে, কার অ্যাকাউন্টে আছে, কারো অ্যাকাউন্টে আছে? 400 কোটি, 500 কোটি আছে? স্যার আচ্ছা দেখো, পাবলিক বোঝো, ফান্ডে। দেখো তোমাদের আমি বলেছিলাম, মনে করো ক্লাসের সময় আমাদের ইন্ডিয়াতে 3টে ফান্ড থাকে, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, কি কি ফান্ড? কনসলিডেটেড, কন্টিনজেন্সি আর পাবলিক ফান্ড। ভেরি গুড। প্রথমে থাকে কনসলিডেটেড ফান্ড। ওকে, ফার্স্ট এটা আমাদের মেইন ফান্ড বলে, কনসলিডেটেড ফান্ড। আর এটা থেকে কন্টিনজেন্সি ফান্ড, আর এটা থেকে পাবলিক ফান্ড। এই 3টে সম্পর্কে কি কি বলেছিলাম, দু একটা লাইন বলো তো। কন্টিনজেন্সি ফান্ড থেকে কিভাবে টাকা হুম, কনসলিডেটেড হচ্ছে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এটা মানে এখান থেকে টাকা নেওয়া যায় না। আর কন্টিনজেন্সিটা হচ্ছে রাষ্ট্রপতির সম্মতিতে এ হয়, মানে কি বলবো, এই তহবিল থেকে খরচ করা যায়। পাবলিক ফান্ডটা তো স্যার যে যার পিএম সিএম যে হ্যাঁ যে যা। যেরকম ভাবে কারো অনুমতি ছাড়াই পিএম সিএম এখান থেকে খরচ করতে পারে। ওকে, তার মানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন এই কন্টিনজেন্সি ফান্ড থেকে শুধুমাত্র প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই, একমাত্র প্রেসিডেন্টের স্বাক্ষর মানে নিয়ে, প্রেসিডেন্টের স্বাক্ষর নিয়ে কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকাটা বের করা যাবে। ওকে, এই কন্টিনজেন্সি ফান্ডকেই বলা হয় আপৎকালীন, মানে যেটা বললাম আপৎকালীন যে তোমার আহ তহবিল বললাম, যে আকস্মিক ব্যয় তহবিল। আকস্মিক ব্যয় তহবিল মানে তোমার যে কন্টিনজেন্সি ফান্ড, সেই কথাটাই বলা আছে। তার মানে দেখো, আকস্মিক ব্যয় তহবিল থেকে যে খরচগুলো করতে হবে তার অনুমতি রাষ্ট্রপতি দিতে পারে। বোঝা গেছে? এই কথাটাই এখানে লেখা আছে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার, লিখে নিতাম। লিখে নাও, এখানটা লিখে নাও আরেকটা, যে যে আকস্মিক ব্যয় তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড থেকে শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতিতে অর্থ মঞ্জুর করা যেতে পারে। কন্টিনজেন্সি ফান্ড থেকে শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতিতে অর্থ মঞ্জুর করা হয়। দেখো, বিষয় বহির্ভূত কেন বলা হয়েছে, কারণ কি যতটা আমরা তো জানি না যে হঠাৎ করে যে আমফান হবে, তাহলে সেটা আমাদের বিষয়ের মধ্যে ইনক্লুড থাকবে না। এই জন্য বিষয় বহির্ভূত ক্ষেত্র মানে কি, বিভিন্ন আপৎকালীন যে মানে হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যে হিসেবের বাইরে যে খরচ হয়ে থাকে, সেটাই হয় কন্টিনজেন্সি ফান্ড থেকে। প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? বৈশাখী তাহলে স্যার হ্যাঁ রাজ্য স্যার। সরকার, রাজ্য বলো। সরকার যে এই যে ঝড় টড় হলে যে টাকাগুলো দেয় মানে যে ঘোষণা করে, ওটা কোথা থেকে দেয়? তাহলে ওটা দেখো, রাজ্য এবার যদি হিউজ পরিমাণে খরচ হয়, দেখো আমাদের কন্টিনজেন্সি ফান্ড
ওয়েস্ট বেঙ্গলেরও আছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে। এবার যদি হিউজ পরিমাণে টাকা একটা খরচ হয়, তাহলে সেক্ষেত্রে টাকাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে অত কন্টিনজেন্সি ফান্ড নেই, একটা লিমিটেড ফান্ড আছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কন্টিনজেন্সি হিউজ পরিমাণে থাকে। এই জন্য এই যে আয়লা হলো, তারপরে আমফান হলো, এর যে টাকাগুলো হবে সেগুলো টোটালি কিন্তু আসে এই কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে। মানে মানে আমাদের হচ্ছে মোদি গভর্নমেন্ট, এটা হচ্ছে কোবিন্দের সাইন নিয়ে টাকাটা রাজ্যকে দিয়ে দেবে রাজ্যের দপ্তরে, রাজ্য কি করবে ওই টাকাটা এবার সবাইকে পাঠিয়ে দেবে। ব্যাপারটা বোঝা গেছে? টাকাটা আচ্ছা, অরিজিনালি আসছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজ্যের বলো। যে কন্টিনজেন্সি ফান্ডটা ওটা কি রাজ্যপালের সাইনে হবে? একমাত্র ওখানে শুধু রাজ্যপালের সাইন দরকার, রাজ্যপাল সাইন করলে ওইখান থেকে টাকাটা বেরোবে। যেটা রাষ্ট্রপতি করে থাকে স্টেটের ক্ষেত্রে সেটা রাজ্যপাল। একদম খুব ভালো কোশ্চেন। আর কারো কোনো ডাউট? সবার কনসেপ্ট ক্লিয়ার করো। এইখানে কিন্তু কনসেপ্ট ডাউট থাকলে প্রত্যেকটা অঙ্ক মানে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কাছে গিয়ে কিন্তু আটকে যাবে। খুব ক্লোজ ক্লোজ কিন্তু অপশন থাকবে। ক্লিয়ার সবার এতটা? আচ্ছা, ওকে, এবার হেডিং করো রাষ্ট্রপতির বিচার বিষয়ক ক্ষমতা। রাষ্ট্রপতির বিচার বিষয়ক ক্ষমতা, যে বিভিন্ন জুডিশিয়ালি ক্ষেত্রে রাষ্ট্রপতির কি পাওয়ার রয়েছে। বিচার বিষয়ক ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতির কি পাওয়ার রয়েছে? বিচার বিষয়ক ক্ষমতা, জুডিশিয়ারি পাওয়ার। স্যার এই বিচার বিষয়ক ক্ষমতাটা কি জরুরি অবস্থা বিষয়ক ক্ষমতা? না, নিশ্চয়ই না। পরেই আছে জরুরি অবস্থা, সেটা আলাদা জিনিস। জরুরি অবস্থা এমার্জেন্সির পাওয়ারটা এর পরেই আছে। এটা বিচার বিষয়ক ক্ষমতা হচ্ছে জুডিশিয়ারি। আমি বলছি দেখো, এখানে কি আমি বললাম জুডিশিয়ারির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে, আমি একটু আগেই বলেছিলাম। আরেকবার লিখতে চাইলে লিখতে পারো, না হলে নাও লিখতে পারো। যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে, তাদেরকে পদচ্যুতও করতে পারে, যেটা আমি নিয়োগ সংক্রান্ত ক্ষমতার মধ্যে বলেছিলাম। আর গুরুত্বপূর্ণ যেটা কি, রাষ্ট্রপতি চাইলে বিভিন্ন ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তিদের দণ্ডাদেশ কমাতে, স্থগিত রাখতে অথবা দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। মানে ফৌজদারি মামলা মানে বিভিন্ন পুলিশ কেস, এই যে বিভিন্ন যে মার্ডার মার্ডার হয়ে থাকে, এই যে কারো হয়তো মার্ডার কেসে তোমার এই ধনঞ্জয় হয়েছিল, তাই তো? ধনঞ্জয়ের যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, তখন তারা কি করে ক্ষমা প্রার্থনা চায় যাতে তাদের হচ্ছে ফাঁসি না হয়ে যাবজ্জীবন দেওয়া হয়। তাহলে এই যদি কোর্ট যদি সেটাকে ফাঁসির আদেশ দিয়ে থাকে, সুপ্রিম কোর্ট বলো হাইকোর্ট যদি ফাঁসির আদেশ দিয়ে থাকে, সেই ফাঁসির আদেশকে রদ করতে একমাত্র রাষ্ট্রপতি পারবে। সেটাকে বলা হয় প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার, PARDON, প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার বলা হয় সেটাকে। ওকে, বা সাজাটাকে কমাতে পারে, বা সেটাকে কিছুক্ষণের জন্য স্থগিত করতে পারে, বা সেটাকে ক্ষমাও করতে পারে, বা সেটা জেনারেলি কমায় কমায় এটাকে, যে খুন মানে ফাঁসিটাকে যাবজ্জীবন করা। রাষ্ট্রপতি চাইলে কিন্তু পুরো ক্ষমাও করে দিতে পারে, কিন্তু ক্ষমা সাধারণত করে না, কিছুটা দণ্ড কমিয়ে দেয়। ঠিক আছে, এটা লিখে রাখো। রাষ্ট্রপতির পাওয়ার রয়েছে যে মানে বিভিন্ন দণ্ডিত ব্যক্তিকে বা যে অ্যাকিউজড ব্যক্তি রয়েছে তার যে শাস্তি কমাতে, স্থগিত রাখতে এবং ক্ষমা প্রদর্শন বা পার্ডন করতে। ওকে, এটা লেখো। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, তোমাদের একটা কোশ্চেন দিল, সাপোজ একটা কোশ্চেন দিল যে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা কার রয়েছে। অপশনে দিল রাষ্ট্রপতি, অপশন এ দিল রাষ্ট্রপতি, অপশন বি দিল রাজ্যপাল, অপশন সি দিল রাষ্ট্রপতি এবং রাজ্যপাল উভয়েই, অপশন ডি দিল প্রধানমন্ত্রী। তাহলে অ্যান্সার কি করবে? বলো অ্যান্সার কি করবে? সুপ্রিত, অ্যান্সার কি করবে? স্যার সি হবে। আচ্ছা, অনিন্দিতা বলছে সি হবে। আচ্ছা, তাহলে আমি আমি দুটো কোশ্চেন তোমাদেরকে থ্রো করছি। ওকে, দুটো কোশ্চেন, দুটো হচ্ছে কনসেপ্টের খুব প্রয়োজন আছে, দুটো কোশ্চেন আমি তোমাদেরকে থ্রো করছি।
একটা ফার্স্ট কোশ্চেন তোমাদেরকে বলছে যে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, যে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে, না রাজ্যপালের রয়েছে, না প্রেসিডেন্ট প্লাস রাজ্যপালের রয়েছে, না এদের মধ্যে নান রয়েছে, শুধু ক্ষমা প্রদর্শন। আরেকটা বলেছে যে মৃত্যুদণ্ডের ক্ষমা প্রদর্শন, যে তার যে একদম ডেথ পার্ডন, যেটা ডেথ পার্ডন মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটাকে কমিয়ে যাবজ্জীবন। ডেথ পার্ডন করার ক্ষমতা প্রেসিডেন্ট আছে, রাজ্যপাল আছে, উভয়ের আছে, না নান আছে। সেম অপশন, বলো অ্যান্সার কোনটার ক্ষেত্রে কি হবে? স্যার মৃত্যুদণ্ডের ক্ষমা প্রদর্শনটা ওটা রাষ্ট্রপতি হবে। প্রথমেরটা বোধ হবে, কিন্তু তারপর ডেটটা হচ্ছে রাষ্ট্রপতি। ডেটটা রাষ্ট্রপতি হবে। একদম কারেক্ট অ্যান্সার। এটা হবে উত্তর, যে পার্ডন করার পাওয়ার প্রেসিডেন্টেরও রয়েছে, রাজ্যপালের রয়েছে, মানে অ্যান্সার হবে প্রেসিডেন্ট প্লাস রাজ্যপাল। ওকে, কিন্তু যে ডেথ পার্ডন মৃত্যুদণ্ডের ক্ষমা প্রদর্শন একমাত্র প্রেসিডেন্টের রয়েছে। ক্লিয়ার সবার? ডেথ পার্ডন মানে সাজাটাকে কমিয়ে দিতে পারে, যে 5 বছর ছিল সেটাকে 2 বছর করতে পারে, এটা রাজ্যপালও করতে পারে, প্রেসিডেন্টও করতে পারে, ঠিক আছে? কিন্তু যে ডেথ পার্ডনটাকে যাবজ্জীবনে কনভার্ট, এটা একমাত্র প্রেসিডেন্টই করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, দেখো, রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারে। লিখে রেখে দাও যে একমাত্র রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারে। হয়েছে? বলে বলবে। হয়ে গেছে স্যার। এবার লেখো রাষ্ট্রপতির জরুরি অবস্থা বিষয়ক ক্ষমতা। জরুরি অবস্থা বিষয়ক ক্ষমতা, এমার্জেন্সি পাওয়ার। রাষ্ট্রপতির এমার্জেন্সি সংক্রান্ত পাওয়ার, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটসে কিছুটা পড়েছিলাম জরুরি অবস্থা সংক্রান্ত, সেখানে আমরা একটু ডিটেলসে জানবো কিভাবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে। ফার্স্ট লেখো জরুরি অবস্থার মধ্যে 1 নাম্বার লেখো জাতীয় জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি। ইংলিশটাও লিখে রাখবে, জাতীয় জরুরি অবস্থা যেটাকে বলা হয় ন্যাশনাল ইমার্জেন্সি, যেটাকে বলা হয় ন্যাশনাল ইমার্জেন্সি, যেটাকে বলা হয় ন্যাশনাল ইমার্জেন্সি। জাতীয় জরুরি অবস্থা, পাশে আর্টিকেল লিখবে, আর্টিকেল 352, 352 নম্বর আর্টিকেল। 352 নম্বর আর্টিকেল অনুযায়ী দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করা হতে পারে। দেখো, জাতীয় জরুরি অবস্থা কি, যে সেই সময় যখন কোনো একটা ভারতের মধ্যে মানে জরুরি অবস্থার সিচুয়েশন দেখা দেবে, তখন কি করবে রাষ্ট্রপতি কেন্দ্রীয় ক্যাবিনেটের প্রস্তাবের লিখিত অনুলিপির ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে পারে। ওকে, দেখো বলা আছে, দেখো 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে থাকেন কেবলমাত্র কেন্দ্রীয় ক্যাবিনেট, মানে আমি যেটা বললাম পিএম এন্ড কম, অর্থাৎ রাষ্ট্রপতি চাইলেই কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারবে না, তার জন্য কিন্তু তাকে বাউন্ডেড হতে হবে পিএম এবং কমের, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের লিখিত অনুলিপির ভিত্তিতে রাষ্ট্রপতি কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। এর আগে রাষ্ট্রপতি করতে পারত। রাষ্ট্রপতির এই অ্যামেন্ডমেন্টটা কবে করা হয়েছিল বলতে পারবে সুপ্রিত? 42তম হতে পারে কি? একদম একদম কারেক্ট অ্যান্সার, 42তম সংবিধান সংশোধন আইন ইন্দিরা গান্ধী এটা করেছিল। ওকে, এখানে লিখে রাখো যে রাষ্ট্রপতি কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুলিপির ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে পারে।
ন্যাশনাল এমার্জেন্সি লিখবে, 352 নম্বর ধারা লিখবে, রাষ্ট্রপতি কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুলিপির ভিত্তিতে, মানে লিখিত তাকে দিতে হবে যে সবার লিখিত টার্মের ভিত্তিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে। হলে বলবে। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। নেক্সট পয়েন্ট লেখো যে জরুরি অবস্থা ঘোষিত হওয়ার পর, জরুরি অবস্থা ঘোষিত হওয়ার পর 1 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষের 2/3 সদস্যের 2/3 সদস্যের ভোটে অনুমোদন করা বাধ্যতামূলক। মানে সংসদের 2 কক্ষ, মানে লোকসভা রাজ্যসভার 2/3 সেকেন্ড 2/3 মেজরিটি দুটো হাউসের পাওয়া কিন্তু বাধ্যতামূলক, নাহলে কিন্তু জরুরি অবস্থা খারিজ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট। কত মেজরিটি প্রয়োজন রয়েছে? 2/3 মেজরিটি। এটাকে স্পেশাল মেজরিটি বলা হয়। জেনারেল মেজরিটি বা হচ্ছে যেটাকে হচ্ছে আমরা বলতে পারি যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ, মানে 51%, আর স্পেশাল মেজরিটি যেটাকে বলা হয় 2/3 মেজরিটি। জরুরি অবস্থা ঘোষিত হওয়ার 1 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষের 2/3 সদস্যের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। লিখেছো? হ্যাঁ স্যার। এবার লেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট লেখো যে সাধারণভাবে সাধারণভাবে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ হচ্ছে 6 মান্থ। সাধারণভাবে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ 6 মান্থ, কিন্তু প্রয়োজন অনুসারে এটাকে 6 মান্থ করে করে বাড়ানো যেতে পারে। মানে প্রথমে 6 মাস হলো, তারপর আবার অ্যামেন্ডমেন্ট করে এটাকে আরো 6 মাসের জন্য বাড়ানো যেতে পারে, কিন্তু একবারে 6 মাসের বেশি কিন্তু বাড়ানো যাবে না। মানে প্রত্যেকবার এমার্জেন্সি মানেই 6 মাস, এমার্জেন্সি মানেই 6 মাস, কিন্তু সেটা শেষ হওয়ার আগে, যেমন এই যে লকডাউনের ব্যাপার, 15 দিনের লকডাউন দিল, লকডাউন শেষ হওয়ার আগে বলে দিল আরো 15 দিন লকডাউন, ব্যাপারটা সেরকম করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে আবার যদি সেটাকে বলে যে বাড়ানো হবে, তখন কিন্তু বাড়ানো যেতে পারে, কিন্তু সেটা 6 মাসের ব্যাপার। ক্লিয়ার? দেখো, সাধারণভাবে জরুরি অবস্থার মেয়াদ 6 মাস, এরপর 6 মাস করে করে এর মেয়াদ বৃদ্ধি করা হয়। 6 মাস করে করে এর মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। লিখেছো? হ্যাঁ স্যার। ওকে। দেখো, কিন্তু এখানে লিখে রাখো একটা জিনিস, কিন্তু লিখে রাখো, কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ 1 বছরের বেশি বাড়ানো যায় না। কিন্তু সর্বোচ্চ 1 বছরের বেশি বাড়ানো যায় না। মানে আমি বলছি কি জিনিস, সর্বোচ্চ 1 বছরের বেশি বাড়ানো যায় না। মানে প্রথমবার হলো, তুমি একবার বাড়ালে, বাড়িয়ে আবার 6 মাস করলে, তাহলে সেটা আবার 6 মাস 6 মাস 1 বছর হলো। এরকম ম্যাক্সিমাম 1 বছর করা যাবে, তারপর কিন্তু আর বাড়ানো যাবে না।
বোঝা গেছে? মানে এরকম নয় যে পরপর বাড়িয়ে যেতে থাকবো অ্যামেন্ডমেন্ট করে করে, এটা কিন্তু করানো যাবে না। মানে একবার এমার্জেন্সি করলে সেটা কিন্তু ম্যাক্সিমাম দুবার করা যেতে পারে, তার বেশি কিন্তু করা যাবে না। হয়েছে? ক্লিয়ার সবার? এতটা ক্লিয়ার কনসেপ্ট? সবার ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো যে জাতীয় জরুরি অবস্থা জারি কবে কবে হয়েছিল সেই সংক্রান্ত আমাদের জানতে হবে। দেখো, জাতীয় জরুরি অবস্থা মোট ভারতে এখনো পর্যন্ত ৩ বার জারি হয়েছে। দেখো, ভারতে মোট এখনো পর্যন্ত ৩ বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। একবার 1962 1962 সালে ভারত চীন যখন ঝামেলা মানে হয়েছিল, যুদ্ধ হয়েছিল 1961-62, 1961-62, তখন প্রথম জরুরি অবস্থা জারি হয়। কোন জায়গাকে নিয়ে হয়েছিল সুপ্রিত? অরুণাচল প্রদেশ হবে কি? অরুণাচল প্রদেশ শুধু একটা জায়গা? তখন অরুণাচল প্রদেশ কি ছিল 1962? কি ছিল তখন? বলো বলো, মনে করো। নেফা। একদম, ভেরি গুড। তখন নেফা ছিল, নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি ছিল। মানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড সবাই একসাথে তখন ছিল। সেই নর্থ ইস্ট ফ্রন্টায়ার আপনি এজেন্সি সালটা নেফা। কত বললেন? লেখা আছে দেখো, 1962? এই তো দেখো না, খুব সুন্দর লেখা আছে 1962, 71, 75 পর পর। প্রথমে 1961 ভারত চীন যে যুদ্ধ হয়েছিল নেফা যেটা নিয়ে, ওই জায়গাটাকে নিয়ে 1962 সালে সংঘর্ষটা হয়। 1961-62, এখানে 62 বলেছে, মানে জরুরি অবস্থাটা 62, যুদ্ধটা হয়েছিল 1961-62, দুটোই সেম, কোনো অসুবিধা নেই। এরপর 1971-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। কি কারণে হয়েছিল 71-এ? বাংলাদেশের স্বাধীনতা। একদম, ভেরি গুড। বাংলাদেশকে স্বাধীন যখন হচ্ছিল তখন কে সাহায্য করেছিল ভারতের? প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। একদম, ইন্দিরা গান্ধী কিন্তু তখন সাহায্য করেছিল। এই জন্য পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয় সেটা 1971 সালে, সেই সময় ভারতে এমার্জেন্সি দেখা দিয়েছিল। আর 1975 এই যে ইন্দিরা গান্ধী, এটাকে জোর করে যাকে বলে করেছিল আভ্যন্তরীণ গোলযোগের কারণে। এই কারণের জন্য ইন্দিরা গান্ধীর ফার্স্ট টার্ম বা প্রথম টার্মে ক্ষমতায় চলে গিয়েছিল এবং মোরারজি দেশাই সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এসেছিল। 3টে সাল কি কি কারণে ইমার্জেন্সি হয়েছিল লিখে রাখ। 1962 ভারত চীন সংঘর্ষ, 1971 পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়, পাশে লিখে রাখতে পারো বাংলাদেশের স্বাধীনতার সময়, বাংলাদেশের স্বাধীনতার জন্য। এটা লিখে রাখো, আরো তাতে মনে আসবে ভালো। বাংলাদেশের স্বাধীনতার সময়, স্বাধীনতার জন্য। আর লাস্ট হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগ, যেটা আমি বললাম যে বলা হয়েছিল যে এই সময় ইন্ডিয়ার সিচুয়েশন ঠিক ছিল না, এই কারণে এই অজুহাত দেখিয়ে ইন্দিরা গান্ধী তখন এমার্জেন্সি করেছে। তিনটে লেখা হয়েছে সবার? হলে বলবে। হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, এবার লেখো রাজ্য জরুরি অবস্থা। এবার লেখো রাজ্য জরুরি অবস্থা, যেটাকে লেখো স্টেট এমার্জেন্সি। যেটাকে লেখো স্টেট এমার্জেন্সি, রাজ্য জরুরি অবস্থা, যেটাকে আমরা বলি স্টেট এমার্জেন্সি। যেটা আমরা রাজ্যের ক্ষেত্রে বলবো যে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতি শাসনকেও আমরা বলি স্টেট এমার্জেন্সি, সেম ব্যাপার।
রাষ্ট্রপতি শাসন জারি হওয়া বা স্টেট এমার্জেন্সি সেম ব্যাপার। রাজ্য জরুরি অবস্থা আর্টিকেল লেখো 356, 356 থেকে 365 আছে, কিন্তু 356 টা হচ্ছে স্পেসিফিক। যদি পরে কোশ্চেনে তাহলে 356 টা করবে। রাজ্য জরুরি অবস্থা দেখো 356 নম্বর ধারা অনুযায়ী, দেখো 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে। রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে, যেটাকে আমরা বলতে পারি সাংবিধানিক অচল অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, যেটাকে বলা হয় সাংবিধানিক অচল অবস্থা বা রাষ্ট্রপতি শাসন। এটা জেনারেলি ভোটের পরবর্তী সময়ে যদি বলে যে সেই রাজ্যে ঠিকঠাক ভাবে শাসন পরিচালনা হচ্ছে না, তখন রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এর জন্য রাজ্যপালের যে রিপোর্ট খুব প্রয়োজন। লেখো, লেখা হয়েছে 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্য জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি। এই অবস্থাকে সাংবিধানিক অচল অবস্থা বা রাষ্ট্রপতি শাসন বলা হয়ে থাকে। হয়েছে? লেখা হয়েছে এতটা? হ্যাঁ স্যার। এবার লেখো যে ওখানে যেমন বলেছিলাম যে ১ মাসের মধ্যে এই অনুমোদন করা হতো, যে এমার্জেন্সি ঘোষণার পরে ১ মাসের মধ্যে উভয় কক্ষের অনুমোদন করা হতো জাতীয় জরুরি অবস্থায়। এখানে দেখো ২ মাসের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখো ২ মাসের মধ্যে সংসদের উভয় কক্ষের অনুমোদন নেওয়া কিন্তু বাধ্যতামূলক রাজ্য জরুরি অবস্থার ক্ষেত্রে। জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে ১ মাসের মধ্যে অনুমোদন নিতে হয়, আর রাজ্য জরুরি অবস্থার ক্ষেত্রে ২ মাসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রেও 2/3 মেজরিটি লাগবে, কিন্তু মানে এক্ষেত্রেও 2/3 মেজরিটি লাগবে, কিন্তু এটা ২ মাসের মধ্যে করা প্রয়োজন। লিখে রাখো যে ২ মাসের মধ্যে সংসদের উভয় কক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। এবার দেখো আমি একটা কথা বলেছিলাম যে সাধারণভাবে এমার্জেন্সির মেয়াদ ৬ মাস হয়ে থাকে। এখানেও দেখো সেম ব্যাপার। এখানেও হচ্ছে রাজ্যের জরুরি অবস্থার সাধারণ মেয়াদ ৬ মাস, কিন্তু এটাকে ৬ মাস বাড়িয়ে বাড়িয়ে সর্বাধিক ৩ বছর অবধি বাড়ানো যেতে পারে। যেটা জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে ১ বছর বাড়ানো যেত, রাজ্য জরুরি অবস্থার ক্ষেত্রে সেটা ৩ বছর অবধি বাড়ানো যেতে পারে। ওকে, এটা লিখে রাখো যে রাজ্য জরুরি অবস্থার সাধারণ মেয়াদ ৬ মাস, কিন্তু এটাকে সর্বাধিক ৩ বছর অবধি বাড়ানো যেতে পারে। ৩ বছর মানে ৫ বার এটাকে বাড়ানো যেতে পারে। ৬ মাস ৬ মাস করে করে ৫ বার করে এটাকে বাড়ানো যেতে পারে। এবং সবচেয়ে বেশি বার জরুরি অবস্থা জারি হয়েছে পাঞ্জাবে। পাঞ্জাবে সর্বাধিকবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাঞ্জাবে সবচেয়ে বেশি বার জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি জারি করা হয়েছে।
বলে বলবে। স্যার আর কতটা আছে? আর নেই, এটা আর্থিক জরুরি অবস্থাটা জাস্ট বলে দিয়ে আমি তোমাদের এখানে রেখে দেবো আজকে। আচ্ছা, এটা হচ্ছে শুধু 356টাই রাখবে, নাহলে গুলিয়ে যাবে। আর এটা হচ্ছে লাস্ট লেখো আর্থিক জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা লাস্ট। এটা কিছুই নেই, শুধু বলতে হবে যে এখানে দেখো অর্থনৈতিক জরুরি অবস্থা, আর্টিকেল লেখো 360, 360 নম্বর ধারা। 360 নম্বর ধারা, এখানে লিখে রাখো যে সংবিধানের 360 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কি, এই অর্থনৈতিক জরুরি অবস্থা কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত বলবৎ থাকতে পারে। আগে স্টেট এমার্জেন্সি 1 বছর, রাজ্যের এমার্জেন্সি 3 বছর, কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বলবৎ করা হতে পারে। ওকে, আর এটা হচ্ছে 2 মাসের মধ্যে অনুমোদন করা বাধ্যতামূলক, যেটা রাজ্যের ক্ষেত্রেও যেরকম হয় এর ক্ষেত্রেও সেম ব্যাপার। 2 মাসের মধ্যে অনুমোদন করতে হবে, আর অনির্দিষ্ট কালের জন্য বলবৎ থাকতে পারে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। অর্থনৈতিক জরুরি অবস্থা বা যেটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। বলে বলবে। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আজকে এতটাই থাকলো। নেক্সট দিন আমি তোমাদের রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট প্রসেস, অর্থাৎ কোন গ্রাউন্ডে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় বা কোন কোন রাষ্ট্রপতি পরপর টার্মে এসেছে, এবং তার সাথে সাথে উপরাষ্ট্রপতি কি পাওয়ারের মধ্যে থাকে, উপরাষ্ট্রপতির কাজ, সেটা আমাদের পরের দিনের ক্লাসে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।